অচেনা ভয়, সাথে অনুভূতির মায়া এবং রহস্যের অন্তর্জাল ঝুলিতে নিয়ে হাজির আমরা একটুখানি গপ্প। আজকে আপনাদের জন্য বিশেষ নিবেদন লেখক উজ্জ্বল সামন্তের লেখা অনুরাগের উষ্ণতা। লেখক উজ্জ্বল সামন্ত নারী শিশু উন্নয়ন ও সমাজ কল্যাণ দপ্তরে কর্মরত। উনি প্রায় 1200-র বেশি বাল্যবিবাহ রোধ করেছেন এবং নাবালিকাদের স্কুলে ফিরিয়েছেন। বর্তমানে উনি আন্তর্জাতিক 8টি দেশে লেখালেখি করছেন। গল্পের সূত্রধর সুখ শঙ্কর। শুরু হচ্ছে আজকের গল্প অনুরাগের উষ্ণতা। অনন্যা কাজ থেকে ফিরে ফ্ল্যাটের দরজার চাবি খুলে ভেতরের ড্রয়িং রুমে সোফায় হেলান দিয়ে বসে পড়ল। কিছুক্ষণ চুপচাপ বসে হঠাৎ ফুঁপিয়ে কেঁদে উঠল, কিন্তু তার চোখে জল মোছানোর কেউ নেই। থাকবেই বা কি করে? 2 BHK ফ্ল্যাটে একদম একা থাকে। ফুলের মতো জীবনটা যেন তেজপাতা হয়ে গেছে শুকিয়ে। ভাবে অনন্যা, জীবন কত কিছুই না দেখায়। হঠাৎ ডোরবেল বেজে উঠল। অনন্যা এগিয়ে গিয়ে দরজা খুলতেই খুশি এক গাল হেসে বাইরে দাঁড়িয়ে। হ্যাঁ রে, এ কি সাজ তোর? এই যে দিদি, কাছে একটা বিয়ে বাড়ির কাজ ছিল, ফেরার পথে ভাবলাম তোমার সাথে একবার দেখা করে যাই। খুশি খুব সাদামাটা নিম্নবিত্ত পরিবারের মেয়ে। শহরের বস্তিতে একটি ঝুপড়িতে থাকে। 18 বছর বয়সেই দিনমজুর বাবা মাতৃহারা কন্যার বিয়ে দিয়ে দিয়েছিল রাজমিস্ত্রির পাত্রের সঙ্গে। খুশির পড়াশুনো ভালো লাগতো না, স্কুলেও অনিয়মিত, তাই কোনো মতে মাধ্যমিক দিয়েই লেখাপড়ায় ইতি টেনে 2-4 বাড়িতে কাজ নেয়। 1-2 বাড়িতে রান্নার কাজও করে। যাতায়াতের পথে সুমন মিস্ত্রির সাথে প্রায়ই দেখা হতো। নতুন ফ্ল্যাট বাড়ি তৈরি হচ্ছে। সুঠাম স্বাস্থ্য, হাসি খুশি প্রাণোচ্ছল যুবকটি হাঁ করে তাকিয়ে থাকতো খুশি যখন যেত। একদিন সুমন ওর কাছে এসে নাম জিজ্ঞাসা করলে খুশি মৃদু হেসে চলে যায়। কয়েক মাস পর যুবকটি প্রেমের প্রস্তাব দিলে খুশি বলে, দেখো, প্রেম টিম করার সময় আমার নেই। 5 বাড়িতে কাজ করে পেট চালাতে হয়। বিয়ে করবে তো বলো। সুমনও রাজি হয়ে যায়। দেখাশোনা পর্ব শেষে 1 মাস পরে কাছের একটি কালী মন্দিরে ওদের বিয়ে হয়। সংসার বেশ সুখেই চলছিল। একটি পুত্র সন্তানও হয়। বছর 2 পর হঠাৎ একদিন ওদের জীবনে নেমে আসে চরম অন্ধকার। সুমন ফ্ল্যাট বাড়ি প্লাস্টারের সময় বাঁশের সিঁড়ির পা পিছলে উঁচু থেকে পড়ে যায়। হাসপাতালে যাওয়ার সময়ই ও মারা যায়। খুশি অথই জলে পড়ে। সংসার চালাবে কি করে? বছর 2-এর বাচ্চাটি খাবে কি? সুমন বেঁচে থাকাকালীন কোনো বাড়িতে কাজ করতে দেয়নি খুশিকে। খুশি কাজের সন্ধান করতে করতে একদিন অনন্যার ফ্ল্যাটের সামনে মাথা ঘুরে পড়ে যায়। অনন্যা তখন অফিস বেরোবে বলে রেডি হচ্ছিল। ড্রাইভার কার পার্কিং থেকে গাড়ি আনতে গেছে। হঠাৎ দেখে একটি মেয়ে ফ্ল্যাটের গেটের বাইরে পড়ে গেল। সিকিউরিটি গার্ডকে ডাক দিতেই এগিয়ে এলো। নিজের ব্যাগ থেকে জলের বোতলটা বার করে চোখে মুখে জল ছিটিয়ে ড্রাইভার ও গার্ডের সহায়তায় পার্কিংয়ে নিয়ে এলো। কয়েক মুহূর্ত পরে ওর জ্ঞান ফিরলে হাউ হাউ করে কেঁদে অনন্যার পা দুটো জড়িয়ে ধরে বলল, অনন্যার দেরিও হচ্ছে। কিন্তু মেয়েটির কাতর আর্তনাদ উপেক্ষা করে যেতে পারল না। আগামীকাল সকাল 8টায় আমার ফ্ল্যাটে এসো, দেখি কি করতে পারি তোমার জন্য। পরের দিন সকাল 8টায় কলিং বেলের আওয়াজ। ফ্ল্যাটের সিকিউরিটি থেকে ফ্ল্যাট নাম্বারটা জেনে নিয়ে ঠিক সময়ে পৌঁছে গেছিল।
অনন্যা দরজা খুলতে হাত জোর করে দাঁড়িয়ে আছে খুশি। ভেতরে এসো। তোমাদের ইউনিয়নে নাম লেখাওনি? না দিদি, আমি ওসব ইউনিয়ন অফিস জানি না, সেরকম একটা পরিচিতিও নেই আমার। এই বলে কাঁদতে কাঁদতে জীবনের কিছু গল্প অনন্যার সামনে গড় গড় করে বলে গেল। ওকে দেখে অনন্যার খুব মায়া হলো। কত সংসার খরচ লাগে তোমার প্রতি মাসে? এই তো দিদি, 1,000-5,000 টাকা হলেই মা বেটা চলে যায়। ঠিক আছে, আমার বাড়ির ঘরের কাজ, রান্নার কাজ সব তুমি দেখবে। তোমাকে আর কোথাও কাজ করতে হবে না, আমার বাড়িতেই কাজ করো। আমি সকাল 10টা থেকে রাত্রি 8টা পর্যন্ত বাইরেই থাকি। মৌখিক চুক্তিতে রাজি হলো খুশি। গত 20 বছর কাজ করছে খুশি অনন্যার কাছে। কাজের লোক কখন কাছের লোক হয়ে গেছে দুজনেই বুঝতে পারেনি। সুখ দুঃখের অনেক আলোচনা দুজনের মধ্যে হয়। সকাল 7টায় কাজে আসে, 10টায় কাজ কমপ্লিট করে বেরিয়ে যায়। অনন্যা ওকে একটি মোবাইলও কিনে দিয়েছে। মোবাইলের অত শত বোঝে না, কোনো রকমে ফোনটুকু করতে পারে। খুশির ছেলে পড়াশোনায় খুব ভালো ছিল, এখন কলেজে পড়াশোনা করে, ফাইনাল বর্ষের ছাত্র। অনন্যা ওর লেখাপড়া যাবতীয় খরচের দায়িত্ব নিয়েছে। অনন্যাকে ভালো আন্টি বলে ডাকে। মাঝে মধ্যে অনন্যা বৈকালে বা সন্ধ্যার দিকে ফোন করে খুশিকে ডেকে নেয়, যখন নিজের শরীর খারাপ হয় বা একাকিত্ব গ্রাস করে তাকে। খুশি লক্ষ্য করল দিদির গালে জলের দাগ। সরাসরি জিজ্ঞাসা করল, দিদি, তোমার মুখটা এমন থমথমে লাগছে কেন? ওসব বাদ দে, তুই কিছু খাবি এখন? না না দিদি, বিয়ে বাড়িতে অনেক কিছু খেয়েছি, এখন শুধু 1 গ্লাস জল খাবো। অনন্যা ফ্রিজ থেকে জলের বোতলটা এনে দিল। অনন্যা একা মানুষ, রাত্রে এখন স্পাইসি বা রিচ খাবার খায় না, হালকা মশলা বা শাকসবজি সেদ্ধ খাবার খায়। আমিষ বলতে মাঝে মাঝে মাছ। খুশি খানিকক্ষণ এ কথা সে কথা বলেই চলেছে। ও কথা শুরু করলে শেষই হয় না। এ কথা সে কথা। অনন্যা বলল, রাত হচ্ছে খুশি, তুই কি আজ রাত্রে এখানে থাকবি না বাড়ি যাবি? খুশি বলল, ছেলেটা আজ বাড়ি ফিরবে, এবার যাই দিদি। ঠিক আছে, সাবধানে যাস। এগিয়ে গিয়ে দরজা লাগিয়ে ড্রয়িং রুমে বসল। কিছুক্ষণ পর 1 কাপ ব্ল্যাক কফি বানিয়ে খেয়ে বাথরুমে ফ্রেশ হতে গেল। রাত্রে এখন কিছুই খেতে ইচ্ছে করছে না, মন ভালো নেই। কি করবে, একটু স্যুপ বানিয়ে খেলো। এসির রিমোটে টার্বো কুল মোড দিয়ে শরীরটা এলিয়ে দিল বিছানায়। আজ মনটা খুব খারাপ, শরীরটা আনচান করছে, কিছুতেই ঘুম আসছিল না। গতকাল বাবা ও মায়ের মৃত্যুবার্ষিকী ছিল। কার অ্যাক্সিডেন্টে একসাথে 2 বয়স্ক দম্পতি রাস্তার হাইওয়েতে। সব শেষ। ভাবতে ভাবতে কত স্মৃতি ভিড় করে আসছে চোখে। জেদি একগুঁয়ে স্বাধীনচেতা অনন্যা নিজের পরিবার, আত্মীয় স্বজন, প্রেমিক সকলকে ত্যাগ করে স্বাবলম্বী হওয়ার লক্ষ্যে পাড়ি দিয়েছিল দূরের শহরে। কলেজে পড়ার সময়ই বাবা মা বিয়ের যোগাযোগ করেছিল, কিন্তু অনন্যার তাতে সায় ছিল না। সুন্দরী, ফর্সা, স্লিম ও আধুনিক মনস্ক অনন্যা অনেক প্রেমের আমন্ত্রণ পেয়েছিল জীবনে। একদিন ওর বাবা নিজের পছন্দের ছেলের সঙ্গে বিয়ে ফাইনাল জানালে অনন্যা ওর বাবাকে বলেছিল, আমাকে কয়েক মাস সময় দাও, দেখি কিছু করতে পারি কিনা, তারপর না হয়। যা কাণ্ড তুমি ঘটিয়েছ তাতে আর কোনো উপায় নেই। লোক সমাজে মুখ দেখাতে হবে তো নাকি? তোমার মায়ের সঙ্গে আমার কথা হয়ে গেছে, ব্যাস। কলেজের পড়াশোনা চলাকালীন বিউটিশিয়ান কোর্স করেছিল। স্কুলে পড়াকালীন হাত খরচ নিজেই চালাতো টিউশনি পড়িয়ে। আধুনিকা অনন্যা। কলেজে 2-1টা সিগারেটের টান বা 2-1 পেগ মদও চলতো মাঝে মধ্যেই পার্টিতে।
পোশাকের উপর ওর যেন একটা আলাদা আসক্তি ছিল। মাসে অন্তত কয়েকবার শপিং মলে না গেলে ওর ঘুম হতো না। আলমারি ভর্তি হয়ে উপচে পড়ছে নানান বাহারি পোশাক। একটা ড্রেস একবার পরলে ও আর দ্বিতীয়বার পরবে না। ওর নেশা ছিল অভিনেত্রী হওয়ার, একটা প্যাশন ছিল মনে মনে। বন্ধু বান্ধবী নেহাত কম ছিল না, বখাটে সুন্দরী বললেও ভুল হবে না ওকে। বন্ধু মহলে গভীর রাত পর্যন্ত খুনসুটি বা মোবাইল চ্যাটিংয়ে বেশ অভ্যস্ত। এইভাবেই বেশ চলছিল, কিন্তু হঠাৎ বাড়ির চাপে বিয়ের তোড়জোড়ে বিএড কোর্সটা কমপ্লিট করেনি। এর মধ্যে আবার অভিমন্যু বলে একজনের আগমন ঘটে ওর জীবনে। কলেজের ক্যান্টিনে ওরা কয়েকজন বন্ধু মিলে আড্ডা দিচ্ছিল ক্লাস বাঙ্ক করে। কলেজে নতুন সেশন, কিছুদিন পর আবার নবীনবরণ, এই নিয়ে প্ল্যান চলছিল ওদের কার্যকরী মিটিংয়ের মধ্যে। কলেজের সোশ্যাল যেন একটা আলাদা উন্মাদনা। ওই দিনের প্রোগ্রামে বিভিন্ন অনুষ্ঠান নিয়ে ডিসকাস চলছে। মোমো, কফি, সঙ্গে স্যান্ডউইচ, যার যা পছন্দ খাচ্ছে। ক্যান্টিনে কয়েকটা টেবিলের মধ্যে কোণে একজন সাদা টি শার্ট ও জিন্স পরা ছেলেটি অনন্যার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। অনন্যার পাশে থাকা সুইটি ব্যাপারটা লক্ষ্য করলে অনন্যাকে ফিসফিস করে কানে বলছে, আর ওরা হাসাহাসি করছে। অনন্যা ছেলেটির দিকে তাকালে ছেলেটি চোখ নামিয়ে নিয়ে মোবাইল ঘাঁটছে। এরকম বেশ কিছুক্ষণ চলতে থাকে। হঠাৎ অনন্যা উঠে গিয়ে বলে, এই যে, আপনার কি ব্যাপার বলুন তো? আপনি কে? এরকম হাঁ করে আমার দিকে তাকিয়ে আছেন কেন? ছেলেটি নিরুত্তর। অনন্যা বেশ খানিক কড়া কড়া কথা বলছিল ছেলেটিকে। হঠাৎ ওর বন্ধুরা এসে অনন্যাকে নিয়ে চলে গেল। কলেজ সোশ্যালের প্রোগ্রাম চলছে। এমন সময় অভিমন্যু সরকারের নাম ঘোষণা করা হলো। ফাইনাল বর্ষের ছাত্র, গান প্যাশন, গিটার বাজিয়ে রবীন্দ্রসঙ্গীত গাইল। হাততালিতে হল ভরে উঠল। অনন্যাও ছিল নৃত্যশিল্পী। কলেজের জিএসকে বলে ওকে আরেকটি গান গাওয়ার অনুরোধ করে। নিজের সেই গানের সঙ্গে তাল মিলিয়ে নৃত্য পরিবেশন করল। অপূর্ব মেলবন্ধন দুজনের। দর্শক আসন হাততালিতে মুখর। অনুষ্ঠান শেষে দুজন দুজনের দিকে তাকিয়ে মৃদু হাসল। প্রাথমিক পরিচয় পর্ব হলো। আপনি সেদিন আমার কথা কিছু মনে করেননি তো? আরে না না, সত্যিই তো তাই। আপনি দেখছিলেন তো আমাকে এক দৃষ্টিতে। ওই আর কি। আপনার মোবাইল নাম্বার দিন। হ্যাঁ বলছি, নিন। সেভ করলাম। মাঝে মাঝে বিরক্ত করব কিন্তু। ফোন, হোয়াটসঅ্যাপ, কথাবার্তা চলতে থাকলো। সম্পর্ক প্রায় 2 বছর। একদিন ওরা বেড়াতে গিয়েছিল পার্কে, দুজনে। শীতের আমেজ, গোধূলির আলোয় পার্কের পরিবেশ, বাগানের ফুলগুলি বেশ সুন্দর লাগছিল। একটা কাঠের বেঞ্চে ওরা দুজন বসলো। হঠাৎ অনন্যা গুনগুন করে গান করলো। ঘরেতে ভ্রমর এলো গুনগুনিয়ে। অভিমন্যু অনন্যার হাতে হাত রেখে প্রেমের প্রস্তাব দিল। অনন্যা সহাস্যে ধ্যাত বলে উঠে চলে গেল। কিন্তু ভালোবাসার অদৃশ্য টান কতক্ষণ বাধা না পড়ে থাকবে অনু? এর কয়েক মাস পর একদিন অনু অভিমন্যুর বাড়ির পাশ দিয়েই যাচ্ছিল। দুপুরে হঠাৎ মেঘ কালো করে আকাশ ভাঙা বৃষ্টি এলো। অনন্যা ভিজে গেছে। অভির বাড়ির গেটে দাঁড়িয়ে কলিং বেল বাজালো। অভি এসে দরজা খুলল। অনন্যাকে এই অবস্থায় দেখে বলল, এই রে, একদম ভিজে গেছো তো। এসো এসো, ভেতরে এসো, তাড়াতাড়ি এসো। তাড়াতাড়ি একটা টাওয়েল এবং মায়ের শাড়ি নিয়ে এসে অনুকে দিল। অনু ড্রেস চেঞ্জ করার বেডরুম দেখিয়ে দিল অভি। অভি বাড়িতে কেউ নেই জানালো। কফি খাবে অনু? মাথা নাড়িয়ে বেডরুমের দিকে চলে গেল। কফি বানিয়ে আনছে এমন সময় ভেতর থেকে অভির মোবাইলটা বেজে উঠল। অভি দরজা নক করল।
অনন্যা দরজা খুলে দিলে অনন্যাকে দেখে অভি নির্বাক। অনন্যা অভির হাত ধরে টানল, দুজন দুজনের অন্তরঙ্গ হলো। বেশ কয়েক মাস কেটে গেছে। অনন্যার হঠাৎ গা গোলায়, বমিও হচ্ছে। অনন্যার মা কিছু একটা সন্দেহ করে ওকে একজন গাইনি ডাক্তারের কাছে নিয়ে গেল। গাইনি ডাক্তার প্রেগন্যান্সি টেস্ট কিট দিলেন। অনন্যার রেজাল্ট পজিটিভ। অনন্যার মাকে ডেকে পাঠালেন চেম্বারে। ডাক্তার সান্যাল আগেই জেনেছেন মেয়েটির বিয়ে হয়নি, কিন্তু ওর মাকে সরাসরি বলবেন কি করে ভাবছেন। ওর মা দরজা ঠেলে ভিতরে এলে ডাক্তার বললেন, খবরটা যে আপনাকে কিভাবে দিই, যাই হোক, বলতে বাধ্য হচ্ছি আপনার মেয়ে অন্তঃসত্ত্বা। শুনেই অনন্যার মা কেমন একটা হয়ে গেলেন। কাঁদতে কাঁদতে মাথায় হাত দিয়ে বললেন, অনু, আমাদের রায় পরিবারের মান সম্মান সব ধুলো মিশিয়ে দিলি। তোকে অবাধ স্বাধীনতা দিয়েছিলাম। আমাদের কোনো পুত্র সন্তান নেই, কিন্তু কোনো খেদও ছিল না। তোকে আঁকড়ে বাঁচতে চেয়েছিলাম, আর সেই তুই। ছি। মা, বাড়ি ফিরে কথা বলি। ওর মনে কিন্তু কোনো আফসোস নেই। ওরা ঘরে এলো। অনুর মা সুপ্রিয়া দেবী হাজবেন্ডকে কিভাবে বলবে এই ঘটনা, তার কোনো ভাষা খুঁজে পেল না। ওর বাবা জানলে কুরুক্ষেত্র বাঁধিয়ে দেবে। ওর সঙ্গে ওর মায়ের বেশ কথা কাটাকাটি হতো মাঝে সাঝে। লোক সমাজে মুখ দেখাবে কি করে, এসব ভাবতে থাকেন। গুমড়ে গুমড়ে থাকতেন সুপ্রিয়া। একদিন রাত্রে অনু বাবাকে জানালো, অনু, অনু, হ্যাঁ বাবা। স্নেহ, অবাধ স্বাধীনতার, ভালোবাসার অপমান করেছো তুমি। এখন দুটো উপায়, হয় অ্যাবর্ট করিয়ে নাও, না হলে আমার বাড়ি থেকে বেরিয়ে যাও। অনন্যা কাঁদতে কাঁদতে ওর রুমে চলে গেল। পরের দিন ভোরে বাড়িতে কাউকে কিছু না বলে একটা চিঠি লিখে অন্তর্ধান হয়। চিঠিতে লেখা ছিল, প্রিয় বাবা মা, আমি তোমাদের ছেড়ে চললাম স্বাধীনভাবে বাঁচতে। ভয় নেই, মরবো না, নিরুদ্দেশ হলাম। অভি খুব ভালো ছেলে, আমাকে খোঁজার চেষ্টা করো না, কারণ যে নিজে থেকে হারিয়ে যায় তাকে কেউ খুঁজে পায় না। তোমাদের অনু। সেদিন ভোরে অভির বাড়িতে গিয়েছিল অনু। অভি মেনে নিলেও অভিমন্যুর বাবা মা কিন্তু মেনে নেয়নি। দূর দূর করে তাড়িয়ে দিয়েছিল অনুকে। অভিমন্যু তখন এমটেক পড়ছে। বাড়ি থেকে বেরিয়ে অনুকে নিয়ে সংসার বাঁধবে কি করে? কোনো রোজগার নেই। অনুকে নিয়ে ঘর বাঁধার সংসার স্বপ্নই রয়ে গেল বাস্তব পরিস্থিতির কথা চিন্তা করে। তাই অনিচ্ছা সত্ত্বেও ও অনুকে বিদায় জানালো। অনন্যার বিশ্বাস ছিল অভি মেনে নেবে। হতাশায়, দুঃখে, অপমানে ওখান থেকে বেরিয়ে সোজা পরিচিত গাইনি ডাক্তারের কাছে গিয়ে সবটা খুলে বলল। একা একটা মেয়ে, যার নিজেরই কোনো ঠিক ঠিকানা নেই, সে কিভাবে জন্ম দেবে একটা নতুন প্রাণের এই পৃথিবীতে? ডাক্তারের পরামর্শে অ্যাবর্শনও করিয়ে নিল। এছাড়া আর কোনো উপায় ছিল না ওর কাছে। হয়তো এরপর বাড়ি ফিরতে পারত, কিন্তু নিজের আত্মসম্মান না, আর বাড়ি ফেরা হয়নি। এরপর 20 বছর কেটে গেছে। অনন্যার নিজস্ব বিউটিশিয়ান হাব রয়েছে। রূপচর্চার পাশাপাশি বিউটিশিয়ান কোর্সের ডিপ্লোমা ও ট্রেনিংয়েরও ব্যবস্থা আছে সেখানে। সরকার অনুমোদিত সার্টিফিকেট দেওয়া হয় কোর্স শেষে। অনেক মেয়েই স্বাবলম্বী হয়ে বাঁচতে চায়, নিজের পায়ে দাঁড়াতে চায়। তাই ছাত্রীর সংখ্যা নেহাত কম না। মোটামুটি সচ্ছলভাবেই তার জীবন চলে যাচ্ছিল। সারাদিন কাজ করার পর রাত্রে যখন বাড়ি ফেরে, একাকিত্ব যেন তাকে গ্রাস করে দিনের পর দিন। একটা সময়ের পর মানুষ আর একা থাকতে পারে না। বলা বাহুল্য, একা বাঁচতে ইচ্ছেও করে না। পুরুষতান্ত্রিক সমাজে নারী বরাবর লতানো গাছের মতো। কাউকে না কাউকে অবলম্বন করে তাকে জীবনে বাঁচতে হয়, এটাই নিয়ম। চলে আসছে যুগ যুগ ধরে। তবুও
জীবনের বাধা ছক, চেনা গণ্ডির বাইরে অনন্যার এই পথ চলা প্রশংসার দাবি রাখে ওর জীবনে। ও যে ফ্ল্যাটে থাকে ওখানে কয়েকটা পরিবার থাকে, কিন্তু পূজা বা অকেশন ছাড়া কোনো যোগাযোগ নেই কারোর সঙ্গে। যেমনটা হয় শহরাঞ্চলে ফ্ল্যাটের বসবাসকারী পরিবারের লোক পাশের ফ্ল্যাটের লোককে চেনে না। শহরের উঁচু উঁচু ফ্ল্যাট বাড়িগুলো যেন কংক্রিটের জঙ্গল, মানুষ যেন যন্ত্রচালিত হয়ে যাচ্ছে বিজ্ঞানের যত উন্নতি হচ্ছে। মেট্রো বাসে প্রায় দেখা ঘাড় হেট করে বা কানে ব্লুটুথ হেডফোন গুঁজে অনেককে মোবাইল ঘাঁটতে। পাশের সিটে কে বসলো বা কি বলল কোনো ভ্রুক্ষেপ নেই। যখন মোবাইল ছিল না মানুষ ছিল মুক্ত, এখন মোবাইল মুক্ত, মানুষ বন্দী হয়েছে তার নিজের হাতের মুঠোয়। অনন্যার সেন্টারে যাতায়াতের পথে এই সব লক্ষ্য করে। এই মধ্যবয়সে মোবাইল ঘাটার বাতিকর নেই। সোশ্যাল সাইট, বন্ধু সব যেন একটা ফানুস লাগে তার কাছে, কেমন যেন অকৃত্রিম সব আছে কিন্তু না থাকার মতো। স্বার্থ ছাড়া কেউ কারো খবর রাখে না এখন, কারণ সময়ের মূল্য যে অমূল্য। অনন্যা স্মৃতিতে মনে পড়ে যায় অনেক কিছু। ওর অনাগত সন্তান, বাবা মা এখন আর পৃথিবীতে নেই। ওর প্রিয় কুকুর পমেডিয়ান, যাকেও খুব ভালোবাসত। স্মৃতিতে আরেকটি মানুষের ছবি ভেসে ওঠে। স্মৃতির পাতায় খোঁজে সেই দিন যেদিন বাড়ির কাছে একটি মধ্যবয়সী যুবকের সঙ্গে ওর দেখা হয়েছিল। ওর দাদার সঙ্গে পুরুষটির পরিচিতি ছিল। পুরুষটি ওকে দেখা মাত্রই প্রেমে পড়েছিল, কিন্তু ওকে বুঝতে দেয়নি প্রথমে। কিন্তু নারীর চোখে ধরা পড়বে না তা তো হয় না। এত ঈশ্বর প্রদত্ত ক্ষমতা। পুরুষের দৃষ্টি কি চাইছে তা নারী ভালো করে লক্ষ্য করলেই বুঝতে পারে। ফোন নাম্বার আদান প্রদান হলো, মাঝে মাঝে ফোনে কথা হতো কয়েক মিনিট। প্রেমালাপ ঠিক নয়, সাংসারিক জীবন, স্বাবলম্বী হওয়া, ইচ্ছা অনিচ্ছা নানান রকম আলোচনা চলতো বন্ধুর মতো। কোথায় কি চাকরির ভ্যাকেন্সি বেরোচ্ছে, কিভাবে অ্যাপ্লাই করতে হবে ইত্যাদি। অনন্যা খুব ব্যস্ত থাকতো ওর বিভিন্ন অনুষ্ঠান বা বিয়ে বাড়ির কোণে বা আত্মীয়ার মেকআপ শিডিউলে। কয়েকদিন পর অর্ণবকে প্রপোজ করে, মনের কথা খুলে জানায়। অর্ণবের ডিভোর্স মামলা চলছে, স্ত্রীর সঙ্গে বনিবনা হয়নি। ওর স্ত্রী মানসিক রোগগ্রস্ত ছিল, তাই অনেক ঝুট ঝামেলা অশান্তির পর নিজে থেকেই অর্ণব বিবাহ বিচ্ছেদের মামলা করে। অনন্যাকে সব খুলে বলেছিল, কিন্তু অনন্যার তরফ থেকে কোনো সদুত্তর না পেয়ে যোগাযোগ কমে যায় ধীরে ধীরে। অর্ণব বিশিষ্ট লেখক ছিলেন, বেশ কয়েকটি বই বেরিয়েছে, নামি দামি পত্রপত্রিকায়, ম্যাগাজিনে দেশ বিদেশে অনেক লেখা প্রকাশিত হয়েছে। ওনার অনেক সুনাম আছে লেখা ও কাজের সূত্রে। এদিন খবরের কাগজ পড়ে অনন্যার মনটা বেশ খারাপ হয়েছিল। অর্ণব আজ মারা গেছেন আকস্মিক হৃদরোগে আক্রান্ত হয়ে। অনন্যা নিজের সেন্টার দেখছে বটে, কিন্তু মনটা ভালো নেই। কেমন যেন মনটা হু হু করছে, স্মৃতিরা ভিড় করছে মনে। একটা বড় গাড়ি এসে থামলো। একটি বছর 20 তরুণী ও একজন বয়স্ক ভদ্রলোক। রিসেপশনে গিয়ে নামটা বললে রিসেপশনিস্ট জানালেন, হ্যাঁ ম্যাডাম, আপনার নামে বুকিং আছে, আপনি এই টোকেনটা নিয়ে ওইদিকে চলে যান। আমার সঙ্গে বাবা এসেছেন, তিনি রিসেপশনে ওয়েট করবেন? হ্যাঁ। মেয়েটি ভেতরে কাঁচের দরজা ঠেলে চলে গেল। 1 কাপ ব্ল্যাক কফি চলে এলো। বয়স্ক ভদ্রলোকটি কফির কাপে চুমুক দিতে দিতে ম্যাগাজিন নাড়াচাড়া করতে লাগলেন। মোবাইল বেজে উঠল। হ্যালো মহুয়া, হ্যাঁ আমরা পৌঁছে গেছি, অনেকক্ষণ হলো। সুমি ভেতরে আছে, ঘন্টাখানেক সময় লাগবে বলল। ওর হয়ে গেলেই আমি তোমায় ফোন করছি, কেমন? তুমি চিন্তা করো না, ওনারা তো সন্ধ্যা 6:30টার সময় আবেদন বলছেন। আমার সঙ্গে কথা হয়ে গেছে। এখন তো বৈকাল 4:45, 6টার মধ্যে আমরা বাড়ি ফিরছি।
ওকে মহুয়া, রাখছি কেমন? অনন্যা কেবিন থেকে বেরিয়ে এলো। বাইরে লবিতে চোখ পড়লে ও থমকে গেল কিছু মুহূর্ত। কাউকে কিচ্ছু বুঝতে না দিয়ে রিসেপশনিস্টকে ফোনে ডেকে পাঠালেন তার কেবিনে। ম্যাডাম আসবো? হ্যাঁ, শোনো, বাইরে যে ভদ্রলোক বসে আছেন তিনি কে, কেন এসেছেন? ম্যাডাম, ওনার নাম অভিমন্যু সরকার। ওনার মেয়ের আজ এনগেজমেন্ট, তাই উনিও সঙ্গে এসেছেন। ও ঠিক আছে, শোনো, ওনার কাছ থেকে কোনো বিল নেবে না। আমার একটা ভিজিটিং কার্ড শুধু ওর বাবাকে দেবে, মোবাইল নাম্বারটা মুছে দিয়ে। মনে রাখবে, নাম্বার যেন না থাকে। ওকে? ঠিক আছে ম্যাডাম। একটা প্রশ্ন করতে পারি ম্যাডাম? কি? উনি কি আপনার আত্মীয়? না, এর বেশি প্রশ্ন করবে না। সরি ম্যাডাম, কিন্তু উনি যদি জানতে চায় কি বলবো? ওই জন্যই তো বললাম ভিজিটিং কার্ডটা দেবে, আর বলবে ম্যাডামের তরফ থেকে একটা গিফট আপনার মেয়ের এঙ্গেজমেন্টের জন্য। আর কিচ্ছু বলার দরকার নেই। ফোনের রিং হলো। বাপি, ব্রাইডাল মেকআপ রেডি হয়ে গেছে আমার। আচ্ছা ঠিক আছে মামনি। আচ্ছা, আপনাদের ক্যাশ কাউন্টারটা কোথায় বলুন তো? আপনার বিল পেমেন্ট হয়ে গেছে। তার মানে? হ্যাঁ, আমি ঠিকই বলছি, আপনার মেয়ের বিল পেমেন্ট হয়ে গেছে। কিন্তু কে করলো? আমি তো কোনো টাকা দিইনি। আরে মামনি, তুই পেমেন্ট করলি নাকি? এরা তো বলছে পেমেন্ট হয়ে গেছে। তাহলে কি হলো ব্যাপারটা? কিছুই তো বুঝতে পারছি না। রিসেপশনিস্ট একটি ভিজিটিং কার্ড বার করে দিল। ম্যাডাম দিয়েছিলেন আপনাকে দিতে। ম্যাডাম? ভিজিটিং কার্ডের দিকে চোখ পড়ল। খুব সুন্দর সোনালি রঙের লেখা, মিস অনন্যা রায়, ম্যানেজিং ডিরেক্টর, অনন্যা বিউটি হাব। মোবাইল নাম্বারটি কাটা। বয়স্ক ভদ্রলোকটি হতভম্ব হয়ে মেয়েটির দিকে একবার, কার্ডের দিকে একবার তাকিয়ে রইল। আচ্ছা, আপনার ম্যাডামের কোনো ছবি আছে? রিসেপশনিস্ট ইশারায় দেখিয়ে দিলেন তরুণীটি তাড়া দিচ্ছে। বলো বাবা, মম ও গেস্টরা ওয়েট করছে, আমাদের অলরেডি অনেক দেরি হয়ে গেছে। বয়স্ক ভদ্রলোকটি দেওয়ালে ছবির দিকে তাকিয়ে হঠাৎ অচৈতন্য হয়ে মাটিতে পড়ে গেলেন। 2-4 জন ছুটে এলো, চোখে মুখে জল ছিটালে কিছুক্ষণ পর তার জ্ঞান ফিরে এলো। তুমি ঠিক আছো তো বাপি? নিশ্চয়ই আজ প্রেশার বা সুগারের ওষুধটা খেতে ভুলে গেছো। ওফ, তুমি না, আস্তে আস্তে এসো, ওঠো ওঠো বাপি, কিছুক্ষণ সোফায় বসো। অভিমন্যু চোখ বুজে হেলান দিয়ে সোফায় চোখ বুজে ভাবতে লাগলেন। বেশ কিছুক্ষণ পর তুমি ঠিক আছো তো বাপি? তিনি মেয়ের দিকে তাকিয়ে ও হ্যাঁ, চল উঠি। এই বলে বেরিয়ে এলেন। দরজা ঠেলে বাইরে এসে গাড়ির দিকে এগিয়ে গেলেন। ওদিকে ফ্ল্যাটে ফিরে বিছানায় ভাবতে ভাবতে অনন্যার চোখ বুজে এলো। ভাবতে থাকে, পৃথিবীতে এমন অনেক সম্পর্ক থাকে যার কোনো নাম হয় না, কোনো বিশেষণই বোধহয় যথার্থ নয়, নাম দেওয়ার চেষ্টাও হয়তো করে না কেউ কেউ। নিঃস্বার্থ ভালোবাসা কোনোদিন কোনো কিছুর প্রত্যাশা করে না। অভিমন্যু, যাকে অনন্যা নিঃস্বার্থভাবে ভালোবেসেছিল, অভিমন্যু ভালোবাসলেও তার ভালোবাসার মর্যাদা বিশ্বাস রক্ষা করতে পারেনি। অন্যদিকে অর্ণব, যে প্রকৃতই অনন্যাকে ভালোবেসেছিল হৃদয় থেকে, অনন্যা তার ভালোবাসা স্বীকার করেনি। মনে মনে আফসোস হয়, ইস, সেদিন যদি অর্ণবকে গ্রহণ করতাম, ওর ভালোবাসা হয়তো বুঝতে পারতাম, তাহলে হয়তো জীবনটা আজ অন্যরকম হতো। কথায় আছে না, নিয়তি কেন বাধ্যতে। কয়েক ফোঁটা চোখের জল বেয়ে গড়িয়ে পড়ল বালিশে।